নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। প্রথমে চোখ রাখবো হেডলাইন্সে। উন্নয়ন ও শান্তি চায় পাহাড়, শান্তি থাকলেই পাহাড়ে অর্থনৈতিক উন্নয়ন বাড়বে, কর্মসংস্থান বললেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং এর মধ্যে নতুন শৈল শহর ঘোষণা মমতা। 200 একর জায়গায় হবে শপিং মল, হোমস্টে, ছোট দোকান, রেস্তোরাঁ। কাঁথি পুরসভা থেকে উধাও সারদার ফাইল, তৎকালীন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। সৌমেন্দুর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের। কাঁথিতে শ্মশানের জমি নিয়ে দুর্নীতি, গ্রেফতার সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিং। চাপে শুভেন্দুর ভাই। তৃণমূলের গোষ্ঠীতন্ত্র স্বরূপনগরে ভেস্তে গেল নলাপাড়া সমবায় সমিতি নির্বাচন। মঙ্গলবার ভোটের দিন ছিল। ভাঙড়ে হিমঘরে জমি কেনা শুরু রাজ্য সরকারের। এ পর্যন্ত মোট 120 শতক জমি ক্রয়, খবর প্রশাসন সূত্রে। ফের ছেঁড়া তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু, রাস্তার ধারে পড়ে থাকা তারে পা জড়িয়ে বৃদ্ধার মৃত্যু উলুবেড়িয়ায়। খাবারে বিষ মিশিয়ে একাধিক কুকুর মারার অভিযোগ উত্তর 24 পরগনার গোপালনগরে, গ্রেফতার অভিযুক্ত। হাতির হানায় বাড়ছে ক্ষোভ, বানারহাটের মোগলকাটা চা বাগানে চলতি মাসে 9 বার হাতির হানায় অতিষ্ঠ বাগান কর্মীরা। এখন একটা বিরতি, বিস্তারিত খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। তিনি চান পাহাড়ে উন্নয়ন হোক, কিন্তু খেয়াল রাখতে হবে পাহাড়ের পরিবেশ যেন শান্ত থাকে, আর ধান্দাবাজের গন্ডগোল পাকাতে দেবেন না। মঙ্গলবার দার্জিলিং এর মেলে জিটিএ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। পাহাড়ের মানুষ অশান্তি চায় না, তারা জিটিএ চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, পাহাড়ে শান্তি থাকলে উন্নয়ন হবে। মঙ্গলবার সকালে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন 45 জন বিধায়ক। পাহাড়ে আর কোনো গন্ডগোল হতে দেওয়া যাবে না, তবে ধান্দাবাজদের কোনো গন্ডগোল পাকাতে দেবেন না, জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দার্জিলিং এর মেলে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর। আর শান্তি সুস্থিতি বজায় থাকলে তবেই হতে পারে উন্নয়ন, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। जो 200 एकड़ जगह में हम एक और नया सिटी बना सकते हैं। न्यू इंडस्ट्रियल हब, दुकान, सेव हाउस, होम स्टे, बड़ा बाजार जो शॉपिंग मॉल कहता है अभी का दिन में, खाना का दुकान, टूरिज्म के लिए रहने का जाएगा। पूजा का टाइम तक देखो कोई होटल में जाएगा नहीं है। मैं कालिम्पोंग के लिए भी एक बोला है, नया बनाएगा, जो है और थोड़ा उसको ऐड करेगा। कालिम्पोंग में करेगा, दार्जिलिंग में करेगा, कार्शियांग में करेंगे। और मिरिक का पहाड़ बेबी पहाड़ है, उसमें अर्थक्वेक ज़्यादा होता है। मिरिक के लिए थोड़ा अलग से प्लान दो, जो मिस्टर राय है, आप बैठ कर प्लान करो, जिसमें हम क्या करें, हम इको टूरिज्म प्रोजेक्ट बना सकते हैं। পাহাড়ে জলের সমস্যা যে দীর্ঘদিনের, সেই লক্ষ্য সামনে রেখেই মঙ্গলবারের সভায় তার ঘোষণা, 2024 সালের মধ্যে পাহাড়ের সব জায়গায় জলের সরবরাহ পৌঁছে যাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত 10 বছরে আমরা জিটিএর কাজের জন্য 7,000 কোটি টাকা দিয়েছে। উন্নয়নের স্বার্থে আমরা সব সময় পাশে থাকব। ऐसे इधर में भी करना है। इधर में जो हुआ, लेकिन बहुत सारे होना है। पीने का पानी का प्रॉब्लम है, लेकिन 224 का एंड में सब घर में पानी पहुंच जाएगा, पाइप का पानी। और 1.5 साल 2 साल लगेगा कि पानी पाइप ले जाने के लिए समस्या होता है। बहुत बड़ा काम है, बहुत सारे हुआ है, लेकिन बहुत सारे करना भी है। আগের বারই মুখ্যমন্ত্রী বলেছিলেন শুধু মোমো নয়, মোমোর সঙ্গে বিভিন্ন খাবার দাবার জিনিস রাখার জন্য। তাই এই অঞ্জলি সেলফ হেল্প গ্রুপ কিন্তু এবারে খাবার দাবারের অনেক রকম জিনিসপত্র রেখেছিলেন। ক্যামেরায় বিনয় শঙ্করের সঙ্গে অংশুমান চক্রবর্তী, কলকাতা টিভি, দার্জিলিং। মালদা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাতাহাতি। আপনাদের আবারও জানিয়ে রাখি, অন্যতম চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে মালদা থেকে। মালদায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাতাহাতি। সুখেন্দু শেখর রায়ের সভাতে হাতাহাতি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছিল, সুখেন্দু শেখর রায়ের সভা ছিল, সেখানে ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে হাতাহাতি। 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে হাতাহাতি। এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন কলকাতা টিভিতে।
তৃণমূল ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে হাতাহাতি মালদায় সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতেই সেই হাতাহাতি হয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতির ছবি এক্সক্লুসিভলি দেখছেন কলকাতা টিভিতে। 21শে জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতি মালদায় সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে হাতাহাতি ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে বচসা, কথা কাটাকাটি, হাতাহাতি সেই ছবি দেখছেন। তৃণমূলের সভায় হাতাহাতি মালদায়। আসন্ন 21শে জুলাইয়ের প্রস্তুতির সভা চলছিল। সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতেই সেখানে হাতাহাতি বেঁধে যায় ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি, বচসা বাঁধে, পরেটা গড়ায় হাতাহাতিতে দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি কলকাতা টিভিতে। তৃণমূলের সভায় হাতাহাতি দেখছেন সেই ছবি। মালদহের 21শে জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতি, ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে হাতাহাতির ছবি দেখছেন। সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে হাতাহাতি। মঞ্চে উপস্থিত রয়েছেন একাধিক নেতৃত্ব, কর্মী, সমর্থকেরাও রয়েছেন এবং ভরা সবার মাঝেই এমন ঘটনা। স্বাভাবিকভাবেই এই হাতাহাতির ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে। সেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। তৃণমূলের সভায় হাতাহাতি মালদহ 21শে জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতি বেঁধে যায় ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে হাতাহাতি। মালদায় ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে হাতাহাতি। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাতাহাতির ঘটনা। সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে হাতাহাতি বেঁধে যায় ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন কলকাতা টিভিতে। মালদহ 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় হাতাহাতি। সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে হাতাহাতি বেঁধে যায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায়। জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতি ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। কলকাতা টিভিতে দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি। আসন্ন 21শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পাঠানো হয়েছে জেলা প্রশাসনগুলিকে। এবারে ঐতিহাসিক 21শে জুলাই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। জেলায় জেলায়, ব্লকে ব্লকে তারই প্রস্তুতি পর্ব চলছে এখন। আগামী 21শে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের। গত 2 বছর করোনার জন্য একাধিক বিধিনিষেধ আরোপ ছিল। করোনা বিধিনিষেধ মেনে পালন করতে হয়েছিল 21শে জুলাই। এবছর সেই সব বিধিনিষেধ অনেকটাই শিথিল এবং সেই কারণেই ঐতিহাসিক সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের আগামী 21শে জুলাই। এবং সেই 21শে জুলাইয়ের প্রস্তুতির সভায় হাতাহাতি বেঁধে গেল ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে। মালদার ঘটনা, সুখেন্দু শেখর রায়ের উপস্থিতিতে তৃণমূল ব্লক সভাপতি এবং বিধায়কের মধ্যে হাতাহাতি। সেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি কলকাতা টিভিতে। আসছি পরের খবরে। মঙ্গলবার সকালে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেন নতুন প্রকল্প ঘোষণায় দরাজ হস্ত। অবশ্য একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তা, তিনি চান বকেয়া কাজ অবিলম্বে জরুরি ভিত্তিতে শুরু করা হোক। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মতো শহরের সঙ্গে তৈরি হবে উপনগরী। দার্জিলিং লাগোয়া 200 একরের জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনা আছে রাজ্যের। মিরিকে তৈরি হবে ইকো ট্যুরিজম পার্ক, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন প্রকল্প ঘোষণায় কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের মতো শহরের সঙ্গে তৈরি হবে উপনগরী। দার্জিলিং লাগোয়া 200 একর জমিতে পর্যটন শিল্প বিষয়ক পার্ক তৈরির পরিকল্পনা আছে রাজ্যের। মিরিকে তৈরি হবে ইকো ট্যুরিজম পার্ক। কারণ মুখ্যমন্ত্রীর কথায় ভরা মৌসুমে পাহাড়ের হোটেলগুলিতে ঠাসাঠাসি ভিড় থাকে। रेसिडेंस यूनिवर्सिटी का ऐसे बहुत सारी चीज बना रहे हैं, बहुत सारे प्रोग्राम चल रहा है।
दार्जिलिंग में 2 मल्टी लेवल कार पार्किंग का काम चल रहा है, लेकिन टूरिज्म के लिए कार्शियांग गिद्दा पहाड़ से रोहिणी तक रोपवे का काम भी चल रहा है। দার্জিলিংয়ে পর্যটন শিল্পে প্রসারে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী। এজন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসের প্রকল্প নিয়েও যেমন আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একইভাবে পর্যটকদের আকর্ষণের জন্য কার্শিয়াং থেকে তৈরি হতে যাওয়া নয়া রোপওয়ে প্রকল্পের ব্যাপারেও সমান নজর তাঁর। आम पहाड़ में कोई गड़बड़ करने नहीं देगा। अगर पहाड़ में शांति रहेगा तो पहाड़ का इकोनॉमी बढ़ेगा। अभी पहाड़ के देखो, अगर एक होम स्टे भी होता है, क्या उसका इनकम होता है? हम लामाहाटा से होम स्टे पॉलिसी शुरू किया था। ऐसे पहाड़ में हम चाहती हूँ, मैं अनित का साथ कल बहुत सारे बात किया, हम चाहते हैं जो जगह कंजेस्टेड हो गया है, देखो हमारा बहुत हॉकर भी है, गरीब रास्ता में बैठता है लेकिन अपन से कमाते हैं और उसका चीज हम खरीदते हैं। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি বকেয়া প্রকল্প জরুরি ভিত্তিতে শেষ করার কাজকে সবথেকে বেশি গুরুত্ব দিতে চান। গত 10 বছরে জিটিএ নানা কাজের জন্য মোট 7,000 কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্যে কোষাগারের অর্থ খরচের বিষয়টি যে তার নজরদারিতেই আছে, মঙ্গলবার তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি। পাহাড়ে উন্নমোচা মুখ্যমন্ত্রী গায়ক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের পাশে বসে গান ধরলেন। আলোকের এই ঝর্ণা ধারার সুর পাকদণ্ডিতে মনোরম মুহূর্ত তৈরি করলো। শুধু গানেই থেমে থাকলেন না, নিজে হাতে ফুচকা বানালেন, খেলেন, বাচ্চাদের খাওয়ালেনও। আর টাইগার হিলে 2017-এ মমতা নিজের হাতে লাগানো গাছটি আজ ফুলে ফলে মহিরুহ, ধুধু সবুজে মনোরম প্রশান্তি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নিয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। মনোরম পাহাড়, টাইগার হিলের কোলে রোদের ওকে, মমতাও অন্য মোটে, সুরে সুরে ভেসে গেলেন পাহাড়ি মূর্ছনায়। এমন জিটিএ ভোট এর আগে হয়নি, মেলে দাঁড়িয়ে বলেছেন মমতা। পাহাড়বাসীও মুখ্যমন্ত্রীর আশ্বাসে উন্নয়নের পথ চেয়ে মমতাও নেমে পড়লেন রাস্তায়। খুশি উপচে পড়ল পাহাড়ের पाकदंडी में। And as promised, after 3 months, before our visit, हम लोग को ये शेल्टर बना के दिया है और आज हमने ओपनिंग के लिए थोड़ा प्रिपरेशन किया था, उन्होंने आके अभी ओपनिंग कर दिया है। एंड ऑल्सो टुडे शी टोल्ड अस टू मेक पानी पूरीज एंड देन पानी पूरी बना के उन्होंने सब बच्चे लोग को खिला दिया और पानी पूरी खरीद दिया। মমতা স্পর্শে জাদু আছে। মমতার নিজের হাতে লাগানো গাছটি আজ ফুলে ফলে মহিরুহ, সবুজ যেন চুইয়ে পড়ছে। আগের বারই মুখ্যমন্ত্রী বলেছিলেন শুধু মোমো নয়, মোমোর সঙ্গে বিভিন্ন খাবার দাবার জিনিস রাখার জন্য। তাই এই অঞ্জলি সেলফ হেল্প গ্রুপ কিন্তু এবারে খাবার দাবারের অনেক রকম
জিনিসপত্র রেখেছে। ক্যামেরায় বিনয় শঙ্করের সঙ্গে অংশুমান চক্রবর্তী, কলকাতা টিভি, দার্জিলিং। এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। কাঁথি পুরসভা থেকে উধাও হলো সারদা ফাইল। এই ঘটনায় অভিযোগের তীর অধিকারী পরিবারের দিকে। ফাইল লোপাটের ঘটনায় কাঁথি পুরসভা তৎকালীন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। সারদা কর্তা সুদীপ্ত সেনের অভিযোগ, প্রজেক্টের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কাঁথির রাঙামাটি শ্মশান সংলগ্ন স্টল নির্মাণে দুর্নীতির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার আরও এক ধৃতের নাম গোপাল সিং, বাড়ি শহর লাগোয়া আঠিয়া গড়ি গ্রামে। তিনি কাঁথি পুরসভার কর্মী, সম্প্রতি অবসর নিয়েছেন। চালক হিসেবে পুরসভায় নিযুক্ত গোপাল কিছু সময় প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর গাড়ি চালিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর আমলেই কাঁথির রাঙামাটি শ্মশান সংলগ্ন স্টলগুলি তৈরি হয়েছিল। ক্ষমতা বদলের পর বর্তমান পুরপ্রধান সুবল মান্না কাঁথি থানায় এই সংক্রান্ত মামলা দায়ের করেন। তার ভিত্তিতে পুরসভার সহকারী বাস্তুকার দিলীপ বেরা এবং ঠিকাদার সতীনাথ দাস অধিকারীকে গ্রেফতার করে। সেই মামলাতেই তৃতীয় গ্রেফতার গোপাল। আচমকা কিভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারে আদালত? কেন দেওয়া হলো না আত্মপক্ষ সমর্থনের সুযোগ? আদৌ কি এই অধিকার আছে আদালতের? সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে এইভাবেই প্রশ্ন তুললেন চাকরি হারানো শিক্ষকদের আইনজীবীরা। প্রাথমিকে নিয়োগ বিতর্কে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু প্রাথমিক শিক্ষক। বাড়তি 1 নম্বর করে পেয়ে নিয়োগ হওয়া শিক্ষকরাও চাকরি খুইয়েছেন আদালতের নির্দেশে। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরি হারানো প্রাথমিক শিক্ষকদের অনেকেই। মঙ্গলবারের শুনানিতে তাদের এক আইনজীবী বলেন, বিচার প্রক্রিয়ার সময় হঠাৎ উপেন বিশ্বাসের আবির্ভাব হয়। তার কথাতেই সিবিআইকে সেট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? তার কথায় উপেন বিশ্বাস কোনোভাবেই এই মামলার সঙ্গে সংযুক্ত ছিলেন না, তার নামে কোনো সমনও ছিল না। আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সওয়ালের প্রেক্ষিতে আদালত উপেন বিশ্বাসকে এই মামলায় সংযুক্ত করে। আরেক আইনজীবী বলেন, কাউকে চাকরি থেকে বরখাস্ত করতে হয় নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে, শোকজ, সাসপেন্ড, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। মধ্যশিক্ষা পর্ষদের নিয়মেও আত্মপক্ষ সমর্থনের সুযোগের কথা বলা আছে। তখন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, আপনারা সিঙ্গেল বেঞ্চে থাকলে শিক্ষক নিয়োগের পদ্ধতির সমর্থনে কি যুক্তি দিতেন? চাকরি হারানো শিক্ষকদের এক আইনজীবীর জবাব, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের মামলায় আমরা অন্তর্ভুক্তই ছিলাম না, অথচ আমাদের চাকরিও চলে গেল, আমরা কথা বলার সুযোগ পেলাম না। বিচারপতি সুব্রত তালুকদার বলেন, আদালত ঘটনা খতিয়ে দেখছে মাত্র, কেন আশঙ্কা করছেন চাকরি ফেরত পাবেন না? আইনজীবীর পাল্টা জবাব, আদালতের নির্দেশে চাকরি গেছে, আশঙ্কা হওয়াই স্বাভাবিক। তখন বিচারপতি সুব্রত তালুকদার বলেন, স্বাভাবিক ন্যায় বিচার লঙ্ঘনের মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। চাকরি হারানোর প্রাথমিক শিক্ষকরা সিঙ্গেল বেঞ্চে যাক, কিন্তু চাকরি হারানোদের হয়ে দাঁড়ানো তাদের আইনজীবীর সাফ জবাব, আমার নিয়োগ স্থায়ী করেছে পর্ষদ, তাহলে আমাকে খলনায়ক বানানো কেন? বিচারপতি বলেন, তাহলে চাকরি হারানো শিক্ষকরা কেন পর্ষদের অফিসের সামনে ধর্ণা দেয়নি? পর্ষদ তো অন্য কথা বলছে। বাড়তি 1 নম্বর দিয়ে 68 জনের নিয়োগের কথা পর্ষদ স্বীকার করেছে। তখন অন্য একজনের আইনজীবীর বক্তব্য, বিষয়টি রাজ্য সরকার ও চাকরি প্রার্থীদের মধ্যেকার বিষয়। গত 5 বছর ধরে যিনি সার্ভিস দিয়ে গেছেন তাকে এক কথায় আদালত কিভাবে বরখাস্ত করে? আমাদের বক্তব্য না শুনে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো? এতদিনকার বেতন ফেরত দেওয়ার নির্দেশ আমাদের কাছে হুমকি। চাকরি হারানোদের পক্ষে দাঁড়ানো এক আইনজীবীর সাফ প্রশ্ন, প্রথম শুনানিতেই চাকরি বাতিল করে দেওয়ার আইনি ক্ষমতা কি আছে সিঙ্গেল বেঞ্চের? আদালত কি স্কুল চালায়? আদালত কি শিক্ষক নিয়োগ করে? রাতারাতি চাকরির অধিকার কিভাবে কেড়ে নেয় আদালত? কিভাবে প্রথম দিনেই চলে আসে সিবিআই? সিঙ্গেল বেঞ্চের রায় চাকরি হারিয়েছেন অনেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও। তাদের হয়ে দাঁড়ানো আইনজীবী তখন বলেন, সিঙ্গেল বেঞ্চে মামলাকারী প্রশিক্ষণহীন পরীক্ষার্থী, তার আবেদনের কোনো যৌক্তিকতাই নেই। স্পষ্ট, চাকরি হারানো প্রাথমিক
প্রাথমিক শিক্ষকদের আইনজীবীদের নিশানায় ছিল সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, কিন্তু মঙ্গলবার ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ কর। তিনি বলেন, একটা রিপোর্টের উপর ভিত্তি করে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তারপর পর্ষদের চেয়ারম্যানকে ডাকা হলো, অথচ তিনি এই মামলার সঙ্গে যুক্তই ছিলেন না। হলফনামা দেওয়ার সুযোগ না দিয়ে অপসারণ করা হয়েছে চেয়ারম্যানকে। এই অপসারণকে চ্যালেঞ্জ করছি। চেয়ারম্যানকে অপসারণ করার কোনো এখতিয়ারই নেই আদালতের। এখানেই থেমে থাকেননি রাজ্য সরকারের আইনজীবী। জয়দীপ করের প্রশ্ন, মানিক ভট্টাচার্যকে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এটা কখনো হতে পারে? এটা কি ফৌজদারি মামলা? তার কথায় ক্রিমিনাল কোর্টও এভাবে জেরা করে না। প্রশ্ন তুলে দিলেন, একদিকে যখন সিবিআই তদন্ত চলছে তখন কিভাবে কোর্ট জেরা করছে, গোপন জবানবন্দি নিচ্ছে, এটা কি সার্কাস চলছে? তিনি বলেন, সিবিআই খুঁজে দেখুক মানিক ভট্টাচার্যের কি রয়েছে, কিন্তু আদালত কিভাবে তার ও তার পরিবারের সম্পত্তি হিসেব চায়? খারিজ করা হোক সিঙ্গেল বেঞ্চের রায়। অর্থাৎ প্রাথমিকে নিয়োগ বিতর্ক নিয়ে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল সরকার পক্ষ। এখন অপেক্ষা বৃহস্পতিবারের পরবর্তী শুনানির। পীযূষকান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে করা মামলার শুনানি বুধবার। আনিসের পরিবারের তরফে সিবিআই তদন্তের মামলা সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দেয়। ওই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে আনিসের পরিবার আবেদন জানায় ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই আর্জি মঞ্জুর করেছে। বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। এখনকার অন্যতম বড় খবরের দিকে আবারও আমরা নজর রাখবো, যে খবরের দিকে কিছুক্ষণ আগেও আমরা নজর রেখেছিলাম। ভারতের জাতীয় ঐতিহ্য অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভকে অপমান করার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের যে সেন্ট্রাল ভিস্টা প্রকল্প, গতকালই সেই প্রকল্পের অশোক স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে, অপমান করা হয়েছে অশোক স্তম্ভের, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে নানান মহল থেকে। তোপের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রের সরকারকে, নরেন্দ্র মোদীকে। তোপ দেখে নিশানা করে কটাক্ষ করেছেন জয়রাম রমেশের মতো ব্যক্তিত্ব। জয়রাম রমেশ সহ একাধিক ব্যক্তিত্ব কিন্তু এই ঘটনার অপমান করেছেন। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে যে অশোক স্তম্ভ প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে উদ্বোধন হয়েছে সেই অশোক স্তম্ভের। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। সেই অশোক স্তম্ভের যে 4টি সিংহ, সেই 4টি সিংহ নিয়ে তুমুল বিতর্ক হয়েছে, যে অনেকটাই হিংস্র সেই সিংহের মুখ এবং এই সিংহের মাথার যে আকার, সেই আকারও কিন্তু প্রকৃত আমাদের দেশের ঐতিহ্যবাহী যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের সিংহের মাথা থেকে অনেক ছোট আকারের এবং হিংস্রতা প্রকাশ পাচ্ছে এই অশোক স্তম্ভে, এবং একাধিক দিক থেকে এই অশোক স্তম্ভ বিকৃত। মোদির স্বপ্নের যে সেন্ট্রাল ভিস্টা প্রকল্প, সেই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভ নিয়ে জোর বিতর্ক দানা বেঁধেছে। আমাদের জাতীয় ঐতিহ্যবাহী যে অশোক স্তম্ভ, আমাদের জাতীয় গর্ব, জাতীয় ঐতিহ্যকে বহন করে যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের সঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের অশোক স্তম্ভের বিস্তর অমিল রয়েছে। বিকৃত করা হয়েছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে নানান মহল থেকে। অশোক স্তম্ভ বিতর্কে তোপ কেন্দ্রীয় সরকারকে। তোপের মুখে বিজেপির কেন্দ্রীয় সরকার, তোপের মুখে মোদী। এ নিয়ে কথা বলবো আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস, কেন্দ্রের যে সেন্ট্রাল ভিস্টা প্রকল্প, সেই প্রকল্পের অশোক স্তম্ভ বড় সড় তোপের মুখে, অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে, অপমান করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে। কি বলবেন অশোক? কতগুলো বিতর্কের কথা প্রসঙ্গ তুলে নিতে চাই। 1 নম্বর হচ্ছে যে অশোক স্তম্ভের কাঠামোটা ওখানে বসানো হয়েছে, সেটা আমাদের যে স্বীকৃত অশোক স্তম্ভের কাঠামো, যার একটা পেইন্টিং নন্দলাল বোস, বিখ্যাত শিল্পী নন্দলাল বোস, শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথের শিষ্য, তিনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম পাতায় এঁকেছিলেন, যেটাই পরবর্তীকালে স্টেট এমব্লেম হিসেবে গৃহীত হয়েছিল, এবং স্টেট এমব্লেম অ্যাক্ট 2005-এ তার যে সংশোধনী হয়েছিল, সেখানেও তার ছবি দেওয়া আছে। তার সঙ্গে এই যে মূর্তিটা বসানো হয়েছে, তার কাঠামোগত এবং দৃশ্যগত পার্থক্য দেখা যাচ্ছে। অর্থাৎ
আমরা যে অশোক স্তম্ভের ঐতিহ্যটা পেয়েছি, এটা অশোকের, সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 250 বছর আগে তিনি যে স্তম্ভ তৈরি করেছিলেন, অশোক স্তম্ভ, সেটা পরে ভাঙাচোরা অবস্থায় আমরা উদ্ধার করতে পেরেছি মাটি খুঁড়ে। সেখান থেকে অশোক স্তম্ভটা এখন উত্তরপ্রদেশের সারনাথ জাদুঘরে আছে। সেই যে অশোক স্তম্ভ, তারই অনুকরণে আমরা এই অশোক স্তম্ভের প্রতীকটি সংবিধানে এবং রাষ্ট্রীয় প্রতীক হিসেবে আমরা গ্রহণ করেছি। এই অশোক স্তম্ভের সাথে বর্তমান যে অশোক স্তম্ভ মোদিজি উদ্বোধন করলেন, তার ফারাকটা কোথায়? একটা প্রধান ফারাক হচ্ছে যে কাঠামোগত ফারাক, অর্থাৎ এখানে আমাদের যে মূল অশোক স্তম্ভ, সেখানে অশোক স্তম্ভের মাথাটা অনেক বড় এবং দেহটা অনেক ছোট, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার উল্টোটা। দ্বিতীয় ফারাক হচ্ছে সেখানে যে 4টি সিংহ পরস্পরের পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে, সেই সিংহগুলো সিংহ হলেও তাদের মূর্তিতে সৌম্য, হিংস্র নয়। তা মানে এই যে মূর্তিটা, সেটা হচ্ছে অশোক যখন যুদ্ধের পরে তিনি শান্তির দূত হয়ে গেলেন, বৌদ্ধ ধর্ম প্রচারে নামলেন এবং সারা দেশকে বৌদ্ধ ধর্মের মধ্যে দিয়ে জয় করবার, মানে আত্মিকভাবে জয় করবার যে রাস্তা নিলেন, তার প্রতীক হচ্ছে এই অশোক স্তম্ভ। কিন্তু মোদিজি যে অশোক স্তম্ভ উদ্বোধন করলেন, সেটা একটা হিংস্র মূর্তি। অথচ আমরা যে অশোক স্তম্ভ দেখেছি, মানে এতদিন ধরে জানি, সেই অশোক স্তম্ভে যেন সিংহের মুখ একটা সৌম্য মুখ, যেন একটু হাস্য, একটি সামান্য হাসি মুখের মতো স্তম্ভ দেখা যায়। তাছাড়া এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ রাষ্ট্রীয় প্রতীক। আমাদের এটা মনে পড়বে যে যখন প্রথম সংবিধানে এই অশোক স্তম্ভের ছবি আঁকার প্রশ্ন আসে, তখন ওখানে যে চক্রটি আঁকা হয়, সেই চক্রতে কতগুলি স্পোক থাকবে, এই যে কতগুলো যে লাইন থাকে, সেটা নিয়ে একটা বিতর্ক হয়। নেহেরু অন্য একটি চক্রের অনুকরণে 24টি স্পোক দিয়ে সেই চক্র আঁকেন, কিন্তু সেই সময় রাজ্যসভার একজন সদস্য, তিনি নিজে ঐতিহাসিক ছিলেন এবং বাঙালি, তিনি নেহেরুকে পয়েন্ট আউট করে তিনি দেখিয়ে দেন যে না, 32টা স্পোক হবে। এটা নিয়ে একটা বিতর্ক হয়। অবশেষে অবশ্যই 24টি স্পোক দিয়েই আমাদের ওই চক্রটা আঁকা হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো স্থির হয়ে গেছে আমাদের স্বাধীনতার সঙ্গে সঙ্গে। কিন্তু এখন যে অশোক স্তম্ভটা আনা হলো, সেই অশোক স্তম্ভের সাথে আমাদের স্বাধীনতার সময়ের থেকে যে ভারতের প্রতীক সম্পর্কে ধারণা, তা গুরুতর আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয় একটি বিতর্কের বিষয় হচ্ছে যে মোদি কেন উদ্বোধন করবেন। এটা হচ্ছে সংসদ ভবনে, সেন্ট্রাল ভিস্টা থেকে, কিন্তু সংসদ ভবনে এই জিনিসটি স্থাপন করা হচ্ছে। সংসদের কিন্তু আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কথা বলবো এই নিয়ে তার সঙ্গে। সুখেন্দু শেখর বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের নিয়েই কিন্তু বিতর্ক দানা মেরেছে, অশোক স্তম্ভের আকার আকৃতি নিয়ে, এবং এই অশোক স্তম্ভ অপমান করা হয়েছে, অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে, অশোক স্তম্ভকে, এমনটাই অভিযোগ। কি বলবেন সুখেন্দু শেখর বাবু? অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক। একে যেভাবে অবমাননা করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। তার কারণ 325 খ্রিস্টপূর্ব শতাব্দীতে যখন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে ওই রকম রক্তপাত দেখার পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তখন তিনি সত্য এবং ন্যায়ের পথে নিজেকে এবং অন্যদের পরিচালিত করার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেন। তার মধ্যে প্রতীক হিসেবে, সত্য, ধর্ম এবং ন্যায়ের প্রতীক হিসেবে অশোক স্তম্ভ তৈরি করান। এই অশোক স্তম্ভের মাথায় রয়েছে 4টে সিংহ। আমরা 3টে দেখতে পাই, কিন্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে 4টে সিংহ রয়েছে। তারপরে একটা ধর্মচক্র রয়েছে। এই সিংহের প্রতীক, সিংহ মানে হচ্ছে, এখানে সিংহকে রাখার অর্থ হচ্ছে যে 4 ধরনের যে সত্য জীবনে,
সেই ধরনের সত্য যাতে প্রতিষ্ঠিত হয়, ধর্মচক্র যেটা বলা হচ্ছে, যে চক্রটা রয়েছে তার যে স্পাইকগুলো আছে এরা এক একটা সময়কে নির্ধারণ করছে এবং সময়ের সাথে সাথে যুগ পাল্টানোর সাথে সাথে ধর্ম ব্যবস্থা যেন অক্ষুণ্ণ থাকে ইত্যাদি প্রতীক হিসেবে এই অশোক স্তম্ভ তৈরি হয়। ওখানে হাতিঘোড়াও আছে নিচের দিকে, কিন্তু এই অশোক স্তম্ভকে যে সিংহ দেখছি আমরা কালকে বসানো হয়েছে, এই সিংহ গুজরাটের গির অরণ্যের সিংহ হতে পারে, কিন্তু কোনো মতেই অশোক স্তম্ভ নয়। সম্রাট অশোকের যে স্তম্ভ তৈরি করেছে, যেটা সারনাথে এখনো যেটা রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে, সেই সিংহের সঙ্গে এই সংসদ ভবনে যে সিংহ বসানো হলো অশোক স্তম্ভের মাথায়, তার কোনো মিল নেই। এটাই বলছি, এটা গুজরাটের গির অরণ্যের সিংহের সঙ্গে মিল হতে পারে, অশোক স্তম্ভের সঙ্গে কোনো মিল নেই। দ্বিতীয়ত, যেভাবে বিরোধীদের না জানিয়ে কোনো খবর কাউকে না দিয়ে এককভাবে প্রধানমন্ত্রী শুধু লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের উপস্থিতিতে এটার উদ্বোধন করেছেন, এটা ঘোরতর অন্যায়। আমাদের সংসদীয় ব্যবস্থাকে যে একদলীয় ব্যবস্থায় উনি পরিণত করতে চাইছেন, তার এই ঘটনার মধ্য দিয়ে সেটা আরো একবার প্রতীয়মান হচ্ছে। কারণ হয় রাষ্ট্রপতি এটা করতেন কিংবা লোকসভার স্পিকার করতেন। তার কারণ লোকসভার বা সংসদ ভবনের প্রিসিংট বলতে যেটা বোঝায়, সংসদ ভবনের কোন এরিয়ার, তার কাস্টোডিয়ান হচ্ছে লোকসভার স্পিকার। এবং রাষ্ট্রপতি দুই সভার অধিবেশন ডাকেন, যৌথ অধিবেশনের বক্তব্য রাখেন, এবং অধিবেশন রাখতে গেলে, স্থগিত রাখতে গেলে রাষ্ট্রপতির অনুমতির প্রয়োজন হয়। সুতরাং হয় রাষ্ট্রপতি কিংবা লোকসভার স্পিকার যদি এটা উদ্বোধন করতেন, তবু তার একটা মানে দাঁড়াতো। সবচেয়ে বড় কথা, যেই প্রক্রিয়ায় অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে, এটা আমাদের জাতীয় প্রতীককে বিকৃত করা, এটা জাতীয় অপমান। সুখেন্দু শেখর বাবু, আপনি কি সংসদে এই বিষয়টির উত্থাপন করবেন, এই প্রসঙ্গ তুলবেন? সেটা দলের সঙ্গে আলোচনা করে দল যদি বলে নিশ্চয়ই উত্থাপন করবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সুখেন্দু শেখর বাবু। কথা বলছিলাম তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের সঙ্গে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করলেন এবং এই ঘটনা অপমানজনক, এমনটাই কিন্তু তারও অভিমত। অশোক স্তম্ভ বিকৃত করার অভিযোগ, অশোক স্তম্ভকে অপমান করার অভিযোগ, আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্য ভাবাবেগকে আঘাত করছে কেন্দ্রের এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের এই অশোক স্তম্ভ। আমাদের রাষ্ট্রীয় ঐতিহ্য বহনকারী যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের সঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের অশোক স্তম্ভের বিস্তর অমিল রয়েছে। বিকৃত করা হয়েছে এই নয়া অশোক স্তম্ভকে, ঐতিহ্যকে আঘাত করা হয়েছে, ভাবাবেগকে আঘাত করা হয়েছে। দেশের জাতীয় ঐতিহ্যের প্রতীক অশোক স্তম্ভ নিয়ে বিতর্ক, বিকৃত করা হয়েছে অশোক স্তম্ভকে, অপমান করা হচ্ছে জাতীয় ঐতিহ্যকে, রাষ্ট্রীয় ঐতিহ্যকে, ভাবাবেগকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভের যে 4টি সিংহ, সেই 4টি সিংহের আকার, আকৃতি, চেহারা নিয়ে বড়সড় বিতর্ক উঠেছে, বিতর্ক দানা বেঁধেছে। সেই 4টি সিংহ আমাদের দেশের ঐতিহ্যবাহী প্রাচীন মূল প্রকৃত যে জাতীয় স্তম্ভ, সেই জাতীয় স্তম্ভের থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই সিংহের মুখ ঐতিহ্যবাহী অশোক স্তম্ভের মুখের থেকে অনেক আকারে ছোট এবং এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের সিংহগুলির মুখে অনেক বেশি হিংস্রতা ফুটে উঠছে। সেই নিয়ে কিন্তু নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। জাতীয় ঐতিহ্যের প্রতীক অশোক স্তম্ভ নিয়ে বিতর্ক, অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ, অপমান করা হয়েছে, আঘাত করা হয়েছে রাষ্ট্রীয় ঐতিহ্যকে, এমনটাই অভিযোগ উঠছে। জাতীয় স্মারক স্তম্ভকে বদলে দেওয়া হয়েছে, জাতীয় স্মারক স্তম্ভকে বদলে দেওয়া হয়েছে। কেন্দ্রকে ইতিমধ্যেই নিশানা করে তোপ দেখেছেন জয়রাম রমেশও। সারনাথের জাতীয় ঐতিহ্যের অপমান করেছে কেন্দ্র, জাতীয় ঐতিহ্যের প্রতীক অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ। গতকালই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের এই অশোক স্তম্ভ উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন স্পিকার ওম বিড়লাও।
দুজনের উপস্থিতিতেই উদ্বোধন হয়েছে এই নতুন সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভ এবং সেই অশোক স্তম্ভের যে 4টি সিংহ, সেই সিংহের আকার, আকৃতি, চেহারা নিয়ে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। বিতর্ক দানা বেঁধেছে অশোক স্তম্ভ নিয়ে। আমাদের প্রকৃত যে ঐতিহ্যবাহী রাষ্ট্রীয় ঐতিহ্যের প্রতীক, রাষ্ট্রীয় ঐতিহ্য বহনকারী যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভে যে 4টি সিংহ ছিল, সেই 4টি সিংহের মুখ নিয়েও উঠেছে বড়সড় বিতর্ক। সেই সিংহের মুখের আকার ছিল অপেক্ষাকৃত ছোট, কিন্তু এই নয়া যে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের যে 4টি সিংহ, সেই 4টি সিংহের মাথা বা মুখ কিন্তু শরীরের সঙ্গে সামঞ্জস্যহীন, অনেকটাই প্রকৃত রাষ্ট্রীয় ঐতিহ্য বহনকারী প্রকৃত যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের তুলনায় আকারে অনেকটা বড়, এমনটাই অভিযোগ উঠছে। এবং এই অশোক স্তম্ভের নয়া সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভের 4টি সিংহের মুখে অনেক বেশি হিংস্রতা প্রকাশ পাচ্ছে, এমনটাই কিন্তু বিতর্ক উঠেছে, এমনটাই অভিযোগ উঠছে একাধিক মহলে। প্রকৃত ঐতিহ্য বহনকারী যে প্রকৃত আমাদের দেশের ভারতবর্ষের যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের সিংহের মুখে কোনো রকম হিংস্রতা ছিল না, ছিল শান্ত, সৌম্য এবং দৃঢ় চেতা ভাব। কিন্তু সেই ভাব কিন্তু এই সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভের সিংহগুলির মুখে প্রকাশ পাচ্ছে না। এই সিংহের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভের সিংহগুলির মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে অনেক বেশি, এবং এই নিয়েই কিন্তু একাধিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। নিন্দায় সরব হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। নিন্দায় সরব হয়েছেন জয়রাম রমেশের মতো ব্যক্তিত্ব। অশোক স্তম্ভ নিয়ে বড় সড় বিতর্ক দানা বেঁধেছে। অশোক স্তম্ভকে বিকৃত করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। অপমান করা হয়েছে রাষ্ট্রীয় ঐতিহ্য ভাবাবেগকে, এমনটাই অভিযোগ উঠছে। জাতীয় স্মারক স্তম্ভকে বদলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আবার আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আবারও যে বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম সেই প্রসঙ্গেই আবার ফিরছি। এই যে বিকৃত করার অভিযোগ উঠছে, অরিজিনাল যে প্রাচীন ঐতিহ্যবাহী মূল যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের সিংহগুলির মুখের সঙ্গে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের সিংহের মুখের অনেক অমিল রয়েছে, অনেক বেশি হিংস্রতা প্রকাশ পাচ্ছে, আকারেও শরীরের সঙ্গে সামঞ্জস্যহীন। একাধিক বিতর্ক, একাধিক অভিযোগ। এর পেছনে, এই ঘটনার পেছনে যারা এটি নির্মাণের দায়িত্বে ছিলেন, সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে যে সমস্ত শিল্পী, নির্মাণকারী, স্থপতি, তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন থেকে যাচ্ছে আশিস দা। হ্যাঁ, এটা একেবারেই ঠিক যে এই এই জিনিসটি যারা তৈরি করেছেন, এটা অনেক ওজন, প্রায় 6000 কেজি ওজন, তার নিচে 4500 কেজির মতো ইস্পাতের কাঠামো ইত্যাদি মিলিয়ে এটা যে ঠিক কারা তৈরি করেছেন, কোত্থেকে এলো জিনিসটা, সেটা আমরা আরো আগামী দিনগুলোতে বুঝতে পারবো। কেননা আমরা এর আগে শুনেছিলাম সর্দার প্যাটেলের যে বিরাট মূর্তি স্থাপন করা হয়েছে, আর সেটা নাকি চীনে বানিয়ে পার্টস গুলো এনে এক একটা ব্লক আলাদা করে এনে সেটাকে এখানে জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। এখন এটাও কি অন্য কোনো দেশে তৈরি হয়েছে, না আমাদের দেশের লোকেরাই তৈরি করেছে? এই ব্যাপারগুলো আর একটু কয়েকটা দিন গেলে আমরা পরিষ্কার হতে পারবো। কিন্তু এটা স্পষ্ট যে যে সিংহের রূপ আমরা দেখেছি, শান্ত সৌম্য রূপ, শক্তিকে সংহত করে সৌম্য রূপে প্রকাশিত হয়েছে সেই সিংহ, কিন্তু এখানকার সিংহ দেখে মনে হচ্ছে ঘাড়ে লাফিয়ে পড়বে। এখন এই যে ঘাড়ে লাফিয়ে পড়ার ব্যাপারটা, আর মোদিজিরা যে রাজনীতি করছেন তার সঙ্গে কিন্তু এই দুটো জিনিস বেশ মিল খাচ্ছে, মানে একটা ঘাড়ে লাফিয়ে পড়ার ব্যাপার। দ্বিতীয় আরেকটি যে কন্ট্রোভার্সি উঠছে, সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। ইতিমধ্যেই একজন অন্যতম সাংসদ এবং নেতা ওয়েইসি, আসাউদ্দিন ওয়েইসি, তিনি বলেছেন, এবং সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও বলেছেন যে ওই মূর্তির সামনে হিন্দু রীতি মেনে পুজো কেন করে? যদি পুজোই করতে হয়, দেবতার আরাধনা করতে হয়, তাহলে তো সব ধর্মেরই করা যায়। কিন্তু আমাদের দেশের
ধর্মনিরপেক্ষ সংবিধানের ঐতিহ্য হচ্ছে যে পুজো আর্চার যে অর্চনার যে ব্যাপার, সেটাকে আমাদের এই পার্লামেন্ট বা এই ধরনের জিনিসগুলোর সঙ্গে মিশিয়ে খেলা হয় না। তবু যদি কেউ মনে করেন যে আমরা ধর্মীয় আরাধনা করবো, তাহলে তো মুসলিমও আমাদের দেশে থাকেন, জৈনরা থাকেন, বৌদ্ধরা থাকেন, ইহুদিরা থাকেন, এরকম পার্সিরা থাকেন, বহু ধর্মের মানুষ আমাদের দেশে আছে। তাহলে শুধুমাত্র একটা ধর্মের আরাধনা কেন করা হবে সেন্ট্রাল ভিস্টায় পার্লামেন্ট ভবনের এই অশোক স্তম্ভ উদ্বোধনের ক্ষেত্রে, এবং সেটা কেন প্রধানমন্ত্রী করবেন? এইটা হচ্ছে দ্বিতীয় বিতর্ক যেটা জরুরিভাবে উঠে এসেছে। দ্বিতীয় বিতর্ক যেটা, সেটা হচ্ছে যে সংসদের দায়িত্বে তো রাষ্ট্রপতি, তিনি সংসদের অধিবেশন ডাকেন, এবং সংসদের অধিবেশন ডাকা হয়ে গেলে সেই সংসদ পরিচালনার দায়িত্বে সংসদের স্পিকার বা অধ্যক্ষ, এরা দুজন উদ্বোধন করলে জিনিসটা মানানসই হতো। আশুস্তা, আপনি আমাদের সঙ্গে থাকুন, একটু থামাচ্ছি আপনাকে। আশুস্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী অমল মুখোপাধ্যায়। এই নিয়ে কথা বলবো তার সঙ্গে। অমলবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের অশোক স্তম্ভ নিয়ে বিতর্ক, অপমান করা হয়েছে অশোক স্তম্ভকে, বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে অভিযোগ উঠছে ভাবাবেগকে, রাষ্ট্রীয় ঐতিহ্যকে আঘাত করা হয়েছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের এই অশোক স্তম্ভ মাধ্যমে। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া? যখন ভারতবর্ষের এই প্রতীক স্থির করা হয়, তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে ওপরে যে চিহ্নগুলি আছে সেগুলিকে বাদ দেওয়া হয়েছিল। কারণ সিংহের নিচে রয়েছে যেটা পোর্শনটা, যে অংশটা, সেটা শান্তির প্রতীক। কারণ তার উপরে যদি সিংহ থাকে তাহলে সেটা কিন্তু একটা নন ভায়োলেন্সের বা অহিংসার প্রতীক হতে পারে না। এই বিশ্বাসকেই কিন্তু ওটা করা হয়েছিল, ওপরে সিংহকে বাদ দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা ওই ওপরের সিংহটিকে রেখে পুরো যেটা ছিল সেটা কিন্তু তারা এখন প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। তারপরে তারা সংসদ ভবনে এটাই কিন্তু তারা ব্যবহার করেছেন। আমি মনে করি, এটা আমার বিশ্বাস, এটা কাজটা কিন্তু ঠিক হয়নি। এটা ঠিক হয়নি। আগে যেটা ছিল সেটাই ছিল সুন্দর, সেটাই ছিল শান্তির প্রতীক। কিন্তু এখন এইটা দেওয়ার ফলে সেটা শান্তির প্রতীক থাকছে কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। এটাই আমার বক্তব্য। বেশ, অনেক ধন্যবাদ অমলবাবু কথা বলার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট অধ্যাপক অমল মুখোপাধ্যায়ের সঙ্গে। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অশোক স্তম্ভ ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বিকৃত করা হয়েছে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে দেশের ঐতিহ্য বহনকারী অশোক স্তম্ভকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। জাতীয় সড়ক স্তম্ভকে বদলে দেওয়া হয়েছে, বিকৃত করা হয়েছে, কেন্দ্রকে নিশানা করে তোপ জয়রাম রমেশের। অশোক স্তম্ভ ঘিরে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। সারনাথের জাতীয় ঐতিহ্যের অপমান করা হয়েছে এই অশোক স্তম্ভে। জেলার সারাদিন আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।